total jual temporal jawab শিক্ষানী আন্দোলন 488টা স্কুল গড়ে কি সবাই প্রণব দেব বর্মা যারা উপস্থিত সমস্ত কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ত্রিপুরী সংঘ এই সমিতি জনশিক্ষা সমিতি নিয়ে কাজে এগুলি থাকলে পরে সামন্ত শাসকদের সুবিধা হয়। কাজে তোমা সালগামই রাজন্য শাসন তমানি কামি আমচাইও স্কুল করে কুসংস্কার কর্মসূচিতে অংশগ্রহণ করো না এবং সেখান থেকে ত্রিপুর সংঘ আরো 7-8টা সিট বাড়বে, তার বেশিরভাগটাই এই জনশিক্ষা আন্দোলন যখন সূত্রপাত হয়, মানিকটা বলেছেন সেই 1945-এ দুর্গাপূজার পর আমরা ককবরকে বলি অসামতাই। এরপরে হঠাৎ করে আমাদের রাজ্যের শেষ রাজা বীর বিক্রমাদিত্য বাহাদুর তিনি সাংঘাতিকভাবে প্রজাবৎসল হয়ে গেলেন। তিনি ডাকলেন সমস্ত যে আমাদের ট্রাইবেলদের মধ্যে সর্দার আছে, চৌধুরী আছে, তাদেরকে উদ্দেশ্য আমি যতটুকু জানি, আমার যারা এই পুরুষ যারা বয়স্ক যারা তাদের কাছে জানার চেষ্টা করেছি যে 1947-এর না 47-এর এরকম দুর্গাপূজার পরে দশমীর দিন কি তার পরের দিন সমস্ত সর্দারদের ডেকেছেন, নাম দিয়েছে হসম ভোজন, অর্থাৎ রাজা সর্দারদের সাথে বসে খাবেন। হঠাৎ করে সর্দারদের ডাক পড়লো কেন, সর্দারদের ডাকতে হলো কেন? কারণ 1945-এ হেমন্ত দেব বর্মা, সুদর্ণ দেব বর্মা, দশরথ দেব বর্মারা যে চেতনার মশাল জ্বালিয়েছেন, এই চেতনার মশাল রাজবাড়ি দখল করে স্লোগান না তুললেও যে সামন্ত শাসনের যে কায়েমি তার শোষণ, এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে। টুইটুন প্রথা আরো অসংখ্য যেগুলো হয়েছে সে সময়গুলোতে, এগুলোর বিরুদ্ধে বাধার প্রাচীর তৈরি করবে। কাজেই হসম ভোজন করে সর্দারদের বলা, দেখো তোমরা ওসবে যেও না, অর্থাৎ জনশিক্ষা আন্দোলন এই কর্মসূচিতে অংশগ্রহণ করো না। এবং সেখান থেকে ত্রিপুর সংঘ তৈরি করা হলো, উদ্দেশ্য জনশিক্ষা আন্দোলনকে কাউন্টার করা। জনশিক্ষা আন্দোলনের শুধু স্কুল খোলা না, 20 বছর আগে যদি এরকম একটা স্থাপত্য সেই বার্মা থেকে, চীন থেকে, সেই ফ্রান্স ইটালির আর্কিটেকচারদের পরামর্শ নিয়ে করা যায়, বড়মারার উপর একটা স্কুল করতে তার অসুবিধা হওয়ার কথা না। তো সেদিন সচেতন ভাবে তারা এই রাজ্যের শিক্ষা বিস্তার করতে চায়নি, জনগণকে শিক্ষার অধিকার দিতে চায়নি। এগুলো কেন এটা শুনেছেন আগের বক্তাদের তরফ থেকে। আজকে 76 বছর বাদে এসে বিজেপি আইপিএফটি জোট সরকার অন্যভাবে জনগণের সে অধিকার অস্বীকার করার জন্য, অধিকার কেড়ে নেওয়ার জন্য এই যে বিদ্যা জ্যোতির নামে আজকে অন্ধজ্যোতি প্রকল্প চালানোর চেষ্টা তারা করছে। প্রাইভেট পার্টিসিপেশনের নামে শিক্ষাকে
প্রাইভেটের হাতে হস্তান্তর করার চেষ্টা করছিল। কাজেই সেদিন বংশানুক্রমিকে শাসক, আজকে হয়তোবা নির্বাচনের পথ ধরে তথাকথিত সংবিধানের বরং টরং দেখি নির্বাচিত, কিন্তু ভূমিকা এক, চরিত্র এক, উদ্দেশ্য এক। আজকে আমরা শত্রু অত দুই রকম, দুই চেহারা, কিন্তু তার ভূমিকা একই রকম আমরা দেখছি। শাখা আবো কাতাল খাই অরো যারা তংনাই সিনে রাজ্যनि লোকরত্ন সানাই নাঙানো আবো খাখাইয়া জনশিক্ষা সমিতি जों साइमानो सिनारो गोबां सालगमै राजनो शासन तंमानि गामि ओनसोलाव स्कुल करे कुसंस्कार विभिन्न भावे राजा साहेब कबल जागै सिनि समाज अंधकार कुशून्य जीवन कुसंस्कार जीवननि बिथिंखै चलि तंमानि जनशिक्षा समिति एमन रक्षा रोंनि मारि करिंगांकाय कोनो जाति कोनो देश कोनि दिना बखर किसे कक सेमिन्या बिस्मा सुसाका बासै तंगिमिन्या जाति गठननि अन्यतम हाथियार अंकाय शिक्षा आबोनि बागै त्रिपुरार जन्य जाति गठन त्रिपुरा साबसंगे बर रत्न शिक्षा रई जाति गठननि काज समाज गठननि जे सामं अब खायनायनि बागै जनशिक्षा समिति गरिति सामानि कताल जुवार त्रिपुरा राज्योआव शिक्षानि आन्दोलन 488टा स्कुल गरिति सावै कुसंस्कारनि बिरुद्धे कताल खायै हुकुमु तमुं जामुं একটা যুগান্তকারী ঘটনা রেনেসাঁস গরিতি শাখা জনশিক্ষা সমিতিनि চবানি বিছিংতি কিন্তু এই জনশিক্ষা সমিতিनो দুর্বল খানির বাগै শুরু থেকে ত্রিপুরী সংঘ এই সমিতি জনশিক্ষা সমিতিनि গণমুক্তি পরিষদनो দুর্বল খানি সেই জনশিক্ষা সমিতিनि যে চেতনা ও চেতনানো দুর্বল খানির বাগै এই সমস্ত রাজনীতিক ষড়যন্ত্র जों চিহ্নিত করার জন্য তবে যারা ষড়যন্ত্র খাইনায় বড় যে দল নির্বিশেষে এই ষড়যন্ত্র খাইমানি ও দল তিনি কিন্তু করিখা বনি অস্তিত্ব বিলীন जों साइमिया ত্রিপুরা মথাবো কতদিন দङ যদিও বড় আগাম ঘোষণা খাইকে 2023 লাস্ট ফাইট যাই হোক তা খরক বখরক जों सिनि जे मूल लक्ष्य भर्ती सनति नेसिं लड़ाई जों शुरुमा माने जेटा शुरू खालामनानै बना जों बासखांलाङो आगुयै थांनायनि बागै जों दिनै जनशिक्षा समितिनि এই সালবো সময়মা थांनाय এই রাজ্যের উপজাতি জনগণ সংখ্যাগরিষ্ঠ উপজাতি জনগণ তাদের ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত দীর্ঘকাল ধরে বঞ্চিত ছিলেন আধুনিক সভ্যতার প্রবাস করার মতো তারা যে সুযোগটা ছিল এটা থেকে পিছিয়ে পড়ছিলেন জায়গায় এবং এটা ঘটনা দ্বিতীয় মহাযুদ্ধের পর সারা বিশ্ব যেমন মুক্তির যে স্বাদ পেয়ে সারা বিশ্বের মানুষের তার স্বৈরতান্ত্রিক বিরুদ্ধে লড়াই চলছিল আমাদের দেশে হচ্ছিল এবং ত্রিপুরা এখানকার যুব সম্প্রদায়ের মধ্যে এই অন্ধকার কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য মুক্তির জন্য তারা সেখানে উৎসাহিত হবে না তা বলার কথা রাখে না সেদিন এই গোটা পৃথিবীর যে রাজনৈতিক জগতের যে পরিবর্তনের যে ইয়েটা প্রভাবটা ত্রিপুরায় আসে পড়েছিল এখানকার যুবকরা সেদিন কমরেড দশরথ দেব কমরেড হেমন্ত দেব বর্মা এটা অনেক যে 11 জনের কথা আপনারা শুনেছেন এই 11 জন সেদিন দেখলেন যে না এই অন্ধকার থেকে এই রাজ্যের মানুষের যদি মুক্তি না করা যায় তাহলে এই রাজ্যের যে আদিবাসীরা যুগ যুগ ধরে তারা অন্ধকারে দূরে থাকবেন এদের উপরে চলবে শোষণ
বঞ্চনা এবং এদের জন্য কুসংস্কার আরো চাপিয়ে রাখবে এবং এদের বুকে জগৎ পাথর এভাবে চাপিয়ে দিয়ে তারা অভাবে শোষণ লুণ্ঠন করবে, ওখানে আর বাঁচবার কোনো শেষ ছিল না। এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে এইরকম শিক্ষিত অংশের যুবকরা তারা সেদিন রাস্তায় বেরিয়েছিলেন জনশিক্ষা কমিটি গঠন করে। এটা হচ্ছে রাষ্ট্রের প্রেক্ষাপট। তার প্রজারা, রাজা তার সুখ ভোগ বিলাসের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে উপার্জন করেন, তার থেকে একটা অংশ রাজার এই খরচ বহনের ক্ষেত্রে তারা দিতে বাধ্য থাকে। এই জন্য গড় চুক্তি খাজনা এসছে। এটা স্কুলের জন্য না, গ্রামের জল শেষ দেওয়া, কৃষকের জল সরিষে তার খরচ হবে এমন না, অত পানীয় জলের ব্যবস্থা খরচ করবে এর জন্য টাকা দেওয়া হচ্ছে তা না। রাজার আর দৈনন্দিন খাওয়া খরচ, ভোগ বিলাসের জন্য খরচের বহন, ব্যয় ভার সমস্ত প্রজাদের উপরে বর্তায়, এদেরই দিতে হয়। এবং এক কথায় তো রাজতন্ত্র মানে গণতন্ত্র না, রাজতন্ত্র। রাজার হুকুম দিতে বাধ্য। সারা বছরের জন্য ফসল ফলান কৃষকরা, জমিয়ারা, সেই ফসলের উৎপাদিত ফসল প্রথম নিজে ভোগ করতে পারে না। উৎপাদন করার পরে যে প্রথম ফসলটা উঠবে, যাই হোক ধান, চাল, শস্য, যাই হোক শাকসবজি হোক, এগুলো রাজার রাজদরবারে নিয়ে আসতে হতো। রাজা খাওয়ার পরে প্রজারা খাওয়ার অধিকার পেতেন। এই নাকি মানে রাজার শাসনে তার ব্যবস্থা প্রচলিত ছিল। তো বোঝাই যায় যেখানে স্কুল থাকবে না, রাস্তা থাকবে না, পানীয় জলের ব্যবস্থা থাকবে না, স্বাস্থ্য পরিষেবার জন্য কোনো সুযোগ ছিল না। এই বাদত স্কুলের মাঠে যেগুলি তারা সোচ্চার করলেন, এর সঙ্গে যে নতুন বিষয়গুলি যুক্ত হয়েছে আন্দোলন, দেখা গেল তারাও এই কথাগুলি বলতে শুরু করলেন। দর্শকদের বললেন, অলরাইট, আসো না আমরা একসাথে করি আন্দোলন। এই কমিউনিটি হলে তাদের সঙ্গে মিটিং হলো, দর্শকদের একটা কমিটি তৈরি করলেন এবং সেখানে বারবারই আবেদন ছিল এগুলো উপজাতি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট। ত্রিপুরার উপজাতি অংশের মানুষের যদি উন্নতি হয় ত্রিপুরারই ভালো হবে। ঠিক আছে, আমরা এটা করছি, কিন্তু অনুপজাতি অংশের মানুষের মধ্যে যারা গণতান্ত্রিক শক্তি, তাদের যদি নৈতিক সমর্থন আমরা না পাই এবং তাদের একটা অংশ যদি আমাদের আন্দোলনে অংশগ্রহণ না করে, আমরা উপজাতিরা যতই সংখ্যা সব দিক থেকে ঐক্যবদ্ধ হই না কেন, আমরা তার সংখ্যালঘু, আমরা পারবো না এই দাবি আদায় করতে। কাজে এদের সমর্থন আমাদের চাই। এদের সম্পর্কে কিন্তু উলট পালট কথা বলো না। এরা আহত হতে পারে, আঘাত পেতে পারে, এরকম কথা বলো না। দর্শক তো অনুরোধ করেছেন সভাপতি গণমুক্তি পরিষদ, তখন তিনি সাংসদ। ইতিহাসের পাতা খুঁজতে পাবেন, তার বক্তৃতা একেবারে কোট করে করে দেওয়া আছে। কে শুনে কার কথা? কারণ এর জন্য তো উপজাতি যুব সমিতি তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে আপনার বাঙালি, উপজাতি এবং উপজাতিদের মধ্যে গণমুক্তি পরিষদ, কমিউনিস্ট পার্টির প্রভাব চুরমার করতে হবে। এরা কি বললো, এগুলো উপজাতিদের দাবি, এই আন্দোলন উপজাতিরা করো, বিশুদ্ধ উপজাতি আন্দোলন, এখানে বাঙালিরা আসবে কেন? বাঙালি রাষ্ট্রীয় আন্দোলন চলবে না। অদ্ভুত কথাবার্তা বোঝাবার চেষ্টা করলেন, কোনো অধিক রাজি না তারা। এমন সমস্ত উত্তেজক কথাবার্তা, স্লোগান ইত্যাদি দিতে আরম্ভ করলো, মিছিল টিছিল করলো, বুঝতে পারলেন যে তারা এই ঐক্যবদ্ধ আন্দোলনে নাই। এরকম জায়গায় গণতান্ত্রিক মঞ্চ তৈরি করলো, গণমুক্তি পরিষদ উদ্যোগ নিলেন, এই কমিউনিটি হলের মধ্যে সভা হলো। আমরা তখন কলেজে পড়ি, ছাত্র ফেডারেশন করি, আমন্ত্রিত হলাম আমরা সবাই। তখন আজকে যত গণতান্ত্রিক সংগঠন আছে তখন এত সংগঠন ছিল না। সারা ভারত কৃষক সভা ছিল, কৃষক সভার সাথে গণমুক্তি পরিষদ হাতে হাত ধরে তখন থেকে আন্দোলন করছেন। গণতান্ত্রিক নারী সমিতি ছিল, যুবকরা সবেমাত্র তৈরি হয়েছে, ছাত্র সংগঠন তখন একটা পর্যায়ে আছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিল। এদেরকে সবাইকে নিয়ে সিআইটিউ, আজকে সিআইটিউর যে ব্যাপকতা, 40টা 42টা সংগঠন, এত কিছু, ছাতারবাদ শ্রমিক ইউনিয়ন, সাইকেল রিক্সা ভাঙলে পরে মেরামত করা যে দোকানগুলি, তাতে যে শ্রমিকরা কাজ করে তাদের ইউনিয়ন, মিষ্টান্ন শ্রমিকদের ইউনিয়ন, বিড়ি শ্রমিক হচ্ছে মূল প্রধান, আর চা বাগান শ্রমিকদের মধ্যে, এদের নিয়ে সিআইটিউ।
এই সবাইকে নিয়ে কখন যে সব কথার অর্থ বুঝতে পেরেছি ঘটনা তা না, কেন আমি বাড়িয়ে কথা বলবো, কিন্তু সবটা মিলিয়ে যেটা বললেন, এই দাবি উপজাতি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট, কিন্তু এই দাবি আদায় করতে পারলে পরে ত্রিপুরার পরিস্থিতি পরিমণ্ডল পরিবর্তন হবে, ত্রিপুরা এগিয়ে যেতে সাহায্য করবে, ঐক্য চাই, সবাই মিলে আমরা করতে চাই। সেখানে আন্দোলনে আপনার কর্মসূচি তৈরি হলো, লড়াই হলো, শহীদ হলেন ধনঞ্জয়। দক্ষিণ ত্রিপুরা আজকে যেটা জোলাইবাড়ি, সেটা তখন বিলুনিয়া মহকুমায় ছিল, এখন তো এটা শান্তিবাজার মহকুমায়, তার নামে আমরা স্মৃতিসৌধ করেছি। তো অন্যান্য দাবির মধ্যে এই বড় ভাষা শিক্ষার দাবিও ছিল। বামফ্রন্ট সরকার এই গণমুক্তি পরিষদের যদি অভ্যুদয় না করত, এরা যদি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে নিজেরা যুক্ত না হতেন, সামগ্রিক এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে উপজাতি অনুপজাতির মধ্যে যদি ঐক্য গড়ে তোলার চেষ্টা না করতেন, বামপন্থী ফ্রন্টের অভ্যুদয় হতো না, আর বামফ্রন্ট সরকার আসতো না। এটা হচ্ছে ঐতিহাসিক সত্য, এটাকে অস্বীকার করলে ইতিহাসকে অস্বীকার করা হবে। এবং সেই সরকার আসার পর প্রথম 1 থেকে 1.5 বছরের মধ্যে লড়াইয়ের ময়দানে যে আন্দোলনটা এই গণমুক্তি পরিষদের নেতৃত্বে সেদিন হয়েছিল, যৌথ মঞ্চের নেতৃত্ব হয়েছিল, একটা একটা করে সমস্ত যিনি বাস্তবিত করেছেন, এগুলো শুনেছেন আপনারা, রাধাচরণ তারা কম্পর ভাষায় বলবার চেষ্টা করেছেন। আপনারা শুনেছেন এই যে দুর্গাবাড়ি, রাজার আমলে দুর্গাপূজার জন্য যে মন্দির তৈরি করা হয়েছিল, ওখানে অনশন ধর্মঘট বসেছিল, নিপেন চক্রবর্তী তার মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন, তাকে চ্যাংদোলা করে মধ্যরাত্রিতে নিয়ে ফোর্স ফিটিং করার চেষ্টা করেছে আন্দোলন ভাঙবার জন্য। তফসিলি নেতা নরসিংগড়ে তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। যে এই যে আসছে ত্রিপুরাতে, তাদেরকে তো আমরা চলে যেতে বলতে পারি না, তারা কি করে থাকবেন? উপজাতিরা যে ত্রিপুরায় আছে তাদের যাতে অসুবিধা না হয়, তাদের তো বিকাশ ঘটাতে হবে। কাজে সরকার একটা পরিকল্পিত ভাবে সবটা, তো মানে যারা আসছেন শুধু ত্রিপুরার উপর চাপালে চলবে না, সরকার একটা ব্যবস্থা নাও, কেন্দ্রের সরকার, রাজ্য সরকার, এটাই ছিল দাবি। এই আন্দোলনও ভাঙার চেষ্টা হয়েছে। এরকম পরিস্থিতিতে কংগ্রেস কৌশল করলো ভোটে জিতবার জন্য কি, কারণ আপনার এখানে যে কাউন্সিলটা তৈরি হয়েছিল, এটাও কেন্দ্রীয় সরকার কৌশল করে শচীন বাবুকে চেয়ারম্যান হতে সাহায্য করেছিলেন, কারণ তারা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেনি, নমিনেট করেছেন 2 জন করে, তাদের সংখ্যা বাড়িয়ে তাকে চেয়ারম্যান করে। না হলে কিন্তু কমিউনিস্টদের নেতৃত্বে যে গণতান্ত্রিক মঞ্চ, তারাই কিন্তু এই কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার কথা। ইতিহাস একটু যদি গভীরে যান, এই সমস্ত তথ্য সত্যগুলি পাবেন। তখন তারা এই প্রচারটা নিয়ে গেল যে কংগ্রেস হচ্ছে বাঙালির দল আর কমিউনিস্ট হচ্ছে ট্রাইবেলের দল। এই বীজ বপন করলো, বিভাজনের বীজ। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বাঙালিরা যখন পরবর্তী সময় শিফট করতে আরম্ভ করলো, কমিউনিস্টের জেলখানা আটকালো, চীন ভারতের সীমানা নিয়ে বিরোধ, তারপরে পাকিস্তান ভারতের সঙ্গে সমস্যা, এই সময় কমিউনিস্টরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সমস্যার সমাধান, যুদ্ধ না, এই কথাবার্তা বলেছে, তাদেরকে বলছে পঞ্চম বাহিনী, এরা দেশের শত্রু, এদেরকে জেলখানায় ঢুকাও। এই সময় এই সমস্ত প্রচারগুলি চলছে। তারপর তারা যখন বেরিয়ে আসলেন, উপজাতি অনুপজাতি নির্বিশেষে বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জমি, বাড়ি, ঘর, স্কুল, হাসপাতাল, সেচ, কৃষির উন্নতি, এগুলো নিয়ে যখন আন্দোলন শুরু হলো, তখন এই অংশের মানুষ যারা দেখলো নারী, আর তো কেউ বলো না, এরা বলছে এরা নাকি বাঙালির দল, এরাই সরকার চালাচ্ছে। কই বাঙালি গরিব মানুষ, তারা তো আমাদের জন্য কিছু ভাবছে না। যে কমিউনিজমের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালো, তারা তো ট্রাইবেল বাঙালি নির্বিশেষে প্রকৃতির্থ মানুষের সমস্যার সমাধানের জন্য কথা বলছে। কাজে এটাই তো রিয়েল ফ্রেন্ড। তাতে ইরোশন শুরু হলো বাঙালিদের মধ্যে। এই পরিস্থিতি গিয়ে 67-এ গণমুক্তি পরিষদ তৈরি করলো। কমিউনিস্ট পার্টির যে মূল ভিত্তিটা গণমুক্তি পরিষদের নেতৃত্বে উপজাতিদের মধ্যে তৈরি হলো, এটাকে কি করে ভাঙা যায়? স্লোগান উঠলো কে? আমরা সাদা মানে আমরা লাল না, সাদা মানে কংগ্রেস, লাল মানে কমিউনিস্ট। আপনারা শুনেছেন এই ইতিহাস বিকৃত করে, যেটা রাধাচরণ খেদের সাথে বলবার চেষ্টা করেছেন, যে নূতন যে প্রজন্ম উপজাতি অংশের মধ্যে তাদেরকে বিপদগামী করার চেষ্টা হচ্ছে। তাহলে এইরকম জায়গা থেকে বামফ্রন্ট সরকার এসে যখন ষষ্ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ তৈরি করার চেষ্টা করছে, সিদ্ধান্ত হয়ে গেল মুরারজি দেশের ষষ্ঠ তফসিল মানতে রাজি না, সপ্তম তফসিলের ভিত্তিতে বামফ্রন্ট সরকার আইন তৈরি করলো। উপজাতি যে উপজাতি দেখলেন আমার হাতে কি থাকছে, থাকছে না তো,
তখন স্লোগান আসলো বিদেশি বিতরণ করো। তারপরে এই যে উদ্বাস্তু তারা কোথায় যাবে? এটা হয় নাকি? গণমুক্তি পরিষদ আপত্তি করেছে, শুধু কমিউনিস্টরা না, বামফ্রন্ট না। এটা কি স্লোগান হলো? এই তো দাঙ্গা বাঁধাবার স্লোগান। দাঙ্গা হলো 80 সালের দাঙ্গা হলো। আমরা রঘুর রেফার করার চেষ্টা করেছেন। বিএসএফ এর একজন নেতৃস্থানীয় এসেছিলেন বিপিন চক্রবর্তীর যে সরকারি কোয়ার্টার, সেই কোয়ার্টারে তার সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি এসে বলছেন আপনার রাজ্যে তো আর উপজাতি এবং অনুপজাতি, ট্রাইবেল নন ট্রাইবেল তার একসাথে বসবে না। বিপিন চক্রবর্তী এরকম করে যখন কথা বলেন, অনেক সময় তো খুব যখন সিরিয়াস হন এরকম করে বলছেন তুমি ত্রিপুরাকে চেনো না, ত্রিপুরাকে জানো না, তোমাকে 6 মাস পরে ডাকবো। এমন একটি ঘটনা 6 মাস না 3 মাসের মাথায় এই চিলড্রেন্স পার্কের মাঠে আপনার শান্তি সমাবেশ হয়েছিল, বিশাল জমায়েত।